নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প আসল কাজ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। রসুইপুরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুধু রসুইপুর কেন, আশেপাশের 10টা গ্রামেও এমন হয়েছে বলে কেউ শোনেনি। চোর কখনো চুরি করা জিনিস ফেরত দিতে আসে, তাও একেবারে নিশ্চিন্তে। ধমক ধামক, মারধর, পুলিশ হাজতের কোনো ভয় ডর নেই। অবাক কাণ্ড। শোনা যাচ্ছে চোর উঠোনে চোরাই জিনিসের পুঁটুলি রেখে পা ছড়িয়ে বসে আছে, গামছা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছে। ভাবটা এমন যেন জিনিসপত্র সব বুঝিয়ে লেবুর শরবত খেয়ে তবে বাড়ি যাবে। তেমন চাপাচাপি করলে দুপুরের ভাতও খেয়ে যেতে পারে। এ ঘটনা কে বিশ্বাস করবে? রসুইপুরের মানুষ পড়েছে মহা সমস্যায়। ঘটনা বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। কারণ ঘটনার সঙ্গে রসুইপুরের একজন অতি ভালো মানুষের নাম জড়িয়ে গিয়েছে। মানুষটির নাম সারদা প্রসাদ ভট্টাচার্য। এখানকার স্কুলের শিক্ষক ছিলেন। 1 বছর হলো অবসর নিয়েছেন। চাকরি ছাড়লেও মাস্টারি এখনো ছাড়েননি। স্কুল কমিটির বিশেষ অনুমতি নিয়ে আগের মতো স্কুলে যান, ছাত্রদের পড়ান, পয়সা করে কিছু নেন না। এতে রসুইপুরের সবাই খুশি, সবচেয়ে খুশি ছাত্ররা। সারদা প্রসাদ বাবুর মতো মাস্টার মশাই পাওয়া কঠিন। পড়া বোঝানোর ব্যাপারে তিনি হলেন 1 নম্বর। পড়ানোর জন্য শহর থেকে অনেকবার ডাক পেয়েছিলেন। মোটা টাকা পাওয়ার সুযোগ ছিল, তিনি যাননি। তার একমাত্র ছেলে কলকাতায় বড় চাকরি করে। সেও কতবার বাবাকে ডেকেছে, বলেছে ভাঙা জমিদার বাড়ি আর যেটুকু জমি জমা জিনিসপত্র আছে বেঁচে বুঝে চলে এসো। গ্রামের অন্ধকারে বসে মশার কামড় খেয়ে কোনো লাভ নেই। অবসর জীবন আমাদের সঙ্গে কাটাবে। সারদা প্রসাদ বাবু রাজি হননি। এই নিয়ে কিছুদিন আগে স্ত্রী নলিনী দেবীর সঙ্গে তার ঝগড়া হয়েছে। নলিনী দেবী বললেন, এখানে তুমি কেন পড়ে থাকতে চাইছো? সারদা প্রসাদ বাবু গম্ভীর মুখে বললেন, দরকার আছে, রসুইপুরের জন্য আমি কাজ করতে চাই। নলিনী দেবী ঝাঁঝিয়ে উঠে বললেন, রসুইপুরের জন্য তো অনেক কাজ করলি, আর কি দরকার? সারদা প্রসাদ বাবু চিন্তিত গলায় বললেন, অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এখনো আসল কাজ করতে পারিনি। আরো একটু সময় লাগবে, ততদিন এখানে থাকতে হবে। এটা তুমি বুঝবে না। নলিনী দেবী রেগে বললেন, সব বুঝি, এত বছরেও যখন তোমার আসল কাজ করা হলো না, আর কোনোদিন হবেও না। সারদা প্রসাদ বাবু ভুরু কুঁচকে বললেন, তুমি জানো আসল কাজটা কি? নলিনী দেবী বললেন, কেন জানবো না, রসুইপুরের সবাই জানে। তুমি রসুইপুরের মানুষের মনের ভেতর থেকে একটা শিকড় টেনে উপড়ে ফেলতে চাইছো, সেটা পারবে না। বট গাছের মতোই শিকড়টা রসুইপুরের মানুষের মনের গভীরে ঢুকে আছে। আর মনে রেখো, মানুষের মন থেকে সবকিছু দূর করা যায়, অপমান আর ঘৃণা দূর করা যায় না। এর জন্য তুমি অনেক টাকা খরচ করছো, আরো করবে, কিন্তু লাভ হবে না। সারদা প্রসাদ বাবু বিড়বিড় করে বললেন, রসুইপুরের মানুষ আমাকে পছন্দ করে। নলিনী দেবী বললেন, অবশ্যই করে, তোমাকে খুবই পছন্দ করে, ভক্তি শ্রদ্ধাও করে। তুমি তার যোগ্য, কিন্তু তার মানে এই নয় তুমি যা চাইছো তা পারবে। সারদা প্রসাদ বাবু বিড়বিড় করে বললেন, মনে হয় খানিকটা পেরেছি, আরো চেষ্টা করতে হবে। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। শুধু নিজের জন্য প্রশংসা কুড়োলেই হয় না, বাপ ঠাকুরদা পূর্বপুরুষের কথাও তো ভাবতে হয়। আমাকে চেষ্টা করতেই হবে, সেই কারণে আরো কটা দিন এখানে থাকবো। এই কথা শুনে নলিনী দেবী খুব রেগে গেলেন। বললেন, তুমি থাকো, আমি ছেলের কাছে কলকাতায় চললাম। গত মাসের এক শুক্রবার সত্যি সত্যি বাক্স টাক্স গুছিয়ে একাই কলকাতায় চলে গেলেন নলিনী দেবী। আর বাড়িতে চুরি হলো শনিবার রাতে। রাত 9টা নাগাদ খুব একছুট বৃষ্টি নামলো, সঙ্গে ঝড়। সারদা প্রসাদ বাবু সাধারণত বেশি রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেন। বৃষ্টি বাদলার কারণে সেদিন তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলেন। ঘুম ভাঙলো খুব ভোরে। খোলা জানলা দিয়ে দেখলেন ঝড় বৃষ্টি কিছু নেই। ঝকঝকে নীল আকাশ, ভোরের নরম আলো, চমৎকার ঠান্ডা বাতাস বইছে। সারদা প্রসাদ বাবু ঘর ছেড়ে বেরিয়ে এলেন। আর তখনই বাড়ির একমাত্র কাজের লোক নিমাইয়ের কাছ থেকে খবর পেলেন বাড়িতে চুরি হয়েছে।
চোর গুদাম ঘরের জানলা শিক বেঁকিয়ে ঢুকেছে। ঘরটা বহু বছরের পুরনো, সব জিনিসের ঠাসা। চোর সেখান থেকে কিছু জিনিস নিয়ে পালিয়েছে। কি নিয়ে পালিয়েছে সারদা প্রসাদ বাবু খুব যে বুঝতে পারলেন এমন নয়। নলিনী দেবী থাকলে হয়তো বুঝতে পারতেন। জিনিসপত্রের প্রতি সারদা প্রসাদ বাবুর বাড়তি কোনো আকর্ষণ নেই, হিসেবও রাখেন না। অনেক ভাবনা চিন্তার পর মনে হলো চোর আদ্যিকালের পিতল কাঁসার কিছু বাসন নিয়ে গেছে। সারদা প্রসাদ বাবু বিষয়টা নিয়ে একেবারেই হইচই করলেন না, নিমাইকেও বারণ করে দিলেন। নিমাই বলল, আগে কর্তা বাবু, এটা ঠিক হবে না, থানায় খবর দেয়া দরকার। কোন চোরের এত বড় সাহস এই বাড়ি থেকে চুরি করে? এটা তো যে সে মানুষের বাড়ি নয়, এটা হলো, এ যদি আগের আমল হতো না, তাহলে বেটাকে ধরে এনে শুলে চড়ানো হতো, নইলে হাতির পায়ের তলায়। সারদা প্রসাদ বাবু হাত দেখিয়ে নিমাইকে থামালেন। বিরক্ত গলায় বললেন, আহ নিমাই, কতবার ওসব কথা বলতে বারণ করেছি না? নিমাই মাথা নামিয়ে বলল, আগে ভুল হয়ে গিয়েছে কর্তা বাবু। সারদা প্রসাদ বাবু হতাশ গলায় বললেন, রসুইপুরের মানুষকে কবে যে ভুল থেকে বের করে আনতে পারবো? মানুষ সামান্য 2-4 বছরের কথা ভুলে যায়, অথচ এত বছরের কথা ভুলতে পারে না। যাক, কালী মিস্ত্রি ডেকে জানলার শিকগুলো ঠিক করে নেব। এ বাড়িটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। সারদা প্রসাদ বাবু গা না করলেও চুরি যাওয়া জিনিসগুলো মোটেও হেলা ফেলার ছিল না। সেগুলো যথেষ্ট দামি। পিতল কাঁসার বাসনপত্রের সঙ্গে রূপোর 2-1টা বাটি গ্লাসও আছে। আজ সকালে চোর সব শুদ্ধ পুঁটলি বেঁধে ফিরিয়ে দিতে এসেছে। সারদা প্রসাদ বাবু তখন বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন। জরুরি কাজ আছে, শহরে যেতে হবে। নিমাই প্রথম লোকটার মুখোমুখি হয়। লোকটা বুড়োটে, বয়স প্রায় কর্তাবাবুর মতো, শিরিঙ্গে টাইপ চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথা ভর্তি পাকা চুল, হাঁটু পর্যন্ত ময়লা ধুতি, গায়ে তার চেয়েও বেশি ময়লা একটা তাপ্পি মারা ফতুয়া, পায়ে ক্যাম্বিসের ছেঁড়া জুতো, কোমরে গামছা আর হাতে একটা পুঁটলি, চোখ দুটো বড় বড়। সাত সকালে বাইরের লোক দেখে নিমাই খুবই বিরক্ত হলো। যদিও সারদা প্রসাদ বাবুর কড়া নির্দেশ আছে, বাড়িতে কোনো মানুষ এলে কখনোই খারাপ ব্যবহার করা চলবে না। নিমাই এই নির্দেশ সবসময় মানতে পারে না, বিশেষ করে ব্যস্ততার সময় তো নয়। সে চোখ মুখ কুঁচকে যথেষ্ট বিরক্তি দেখিয়ে বলল, কাকে চাই? লোকটা নির্লিপ্ত মুখে বলল, সে নাম জানিনি, তা এ বাড়ির মালিককে ডাকো দেখি। নিমাইয়ের মাথায় আগুন জ্বলে উঠল। বেটার সাহস তো কম নয়। সারদা প্রসাদ ভট্টাচার্যের বাড়িতে ঢুকে বলছে বাড়ির মালিকের নাম জানে না। এখনই কঠিন চড়ে লোকটার দুটো দাঁত ফেলে দেওয়া দরকার। ফেলার আগে লোকটাকে বলা হবে, কোন দাঁত দুটো ফেলা হবে নিজেই ঠিক করে নাও বাপু, তবেই বেটার উপযুক্ত শাস্তি হবে। কিন্তু এ বাড়িতে এসব চলবে না। চাপা গলায় একটা ধমক দেওয়ার জন্য তৈরি হলো নিমাই। লোকটা তার আগেই ধমকের গলায় বলল, আরে কি হলো, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? মালিককে ডাকতে বললাম না, কথা কানে যায়নি? ধমক খেয়ে নিমাই এতটাই ঘাবড়ে গেল যে প্রথমটাই কিছু বলতেই পারলো না। তারপর থতমত খেয়ে বলল, এই তুমি কে? হাতের পুঁটলি নামিয়ে উঠোনের ওপর বসতে বসতে লোকটা খুব স্বাভাবিক গলায় বলল, আমি চোর। হ্যাঁ হ্যাঁ পরে করবে, আগে মালিককে খবর দাও দেখি। তাকে বলো শনিবার রাতে এ বাড়ি থেকে যেসব জিনিসপত্র চুরি করে নিয়ে গেছিলাম সেগুলো ফেরত দিতে এসছি। এই যে পুটুলির মধ্যে সব আছে, হিসেব বুঝিয়ে দিয়ে যাবো। বাপরে কি গরম পড়েছে আজ। কথা শেষ করে লোকটা কোমরে গামছা খুলে হাত পাখার মতো নেড়ে নিজের মুখে হাওয়া খেতে থাকলো। থতমত ভাব কেটে গেলে নিমাই ছুটলো ভেতরে। কর্তাবাবুকে খবর দিয়ে শটান বাড়ির বাইরে বেরিয়ে পড়বে। আর কর্তাবাবুর কথা শুনলে চলবে না, এই লোককে ধরতে হবে। লোক লাগবে, একা ঝুঁকি নেওয়া ঠিক নয়। চুরি পর্যন্ত তাও সহ্য করেছে, কিন্তু একটা ছিঁচকে চোর এসে জমিদার বংশধরের সঙ্গে ঠাট্টা করে যাবে, এটা সহ্য করা যায় না। চুরির জিনিস ফেরত দিতে আসা ঠাট্টা ছাড়া আর কি। নিমাইয়ের দেওয়া খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। সারদা প্রসাদ ভট্টাচার্য সত্যি জমিদার বংশের মানুষ। বহু বছর আগে তাঁর ঠাকুরদার বাবা গঙ্গা প্রসাদ ভট্টাচার্য এখানকার জমিদার ছিলেন। সারদা প্রসাদ বাবুর ঠান্ডা মাথার পরোপকারী মানুষ হলে কি হবে, তাঁর পূর্বপুরুষ গঙ্গা প্রসাদ ছিলেন ভয়ঙ্কর দাপুটে জমিদার। সবাই তাঁর ভয়ে ঠক ঠক করে কাঁপত।
তার অত্যাচারের নানা রকম সত্যি মিথ্যে গল্প আছে। তার মধ্যে একটা গল্প মারাত্মক, রসুইপুরের মানুষের মুখে মুখে ঘোরে। গল্পটা হাতির। জমিদারদের সাধারণত হাতি থাকে না, হাতি ঘোড়া হলো রাজা রাজরাদের ব্যাপার। রসুইপুরের জমিদারের হাতি ছিল, একটা হাতি নয়, তিনটে হাতি। হাতির পিঠে চেপে গঙ্গাপ্রসাদ জমিদারি দেখতে বেরোতেন। শোনা যায় যে লোক খাজনা দেওয়ার ব্যাপারে গোলমাল করত, হাতি তাকে চিনে আসতো। জমিদার মশাই চিনিয়ে দিতেন। রাতে হাতি গিয়ে তার ধান ক্ষেত, মাটির বাড়ি, সবজির বাগান মারিয়ে গুঁড়িয়ে লন্ডভন্ড করে ফেলতো। বাধা দিতে গেলে সুর দিয়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনাও আছে। তাতে হাত পা তো ভাঙতই, দু একজন নাকি মারাও পড়তো। পোষা হাতি দিয়ে এভাবে অত্যাচার করার কথা কেউ কখনো শোনেনি। গরিব মানুষ খাজনা মকুবের জন্য জমিদার বাড়িতে এসে কান্নাকাটি করত। গঙ্গাপ্রসাদ তাকিয়ায় ঠেস দিয়ে বসে মোটা গোঁফে পাক দিতেন, বলতেন, আমাকে বলে কি হবে বাপু, আমি কি করব? আমি তো তোমাদের ঘর বাড়ি ভাঙি না, ঘর বাড়ি ভাঙে হাতিরা। তোমরা বরং আমার হাতিদের কাছে কি কান্নাকাটি করো, দেখো ওদের মন ভেজাতে পারো কিনা। একই ভয়ঙ্কর অত্যাচার, তার উপরেই অপমান। রসুইপুরের মানুষ তাদের এই জমিদারকে যেমন ভয় পেত, তেমনি ঘৃণাও করত। সেই ঘৃণা আজও বংশ পরম্পরায় তাদের মনের মধ্যে রয়ে গিয়েছে। সারদা প্রসাদ বাবু প্রাণপণ চেষ্টা করছেন সেই সব ভয়ঙ্কর স্মৃতি মানুষের মন থেকে মুছে দিতে, কিন্তু পারছেন না। অত্যাচারী জমিদারের বংশধর হওয়া সত্ত্বেও রসুইপুরের মানুষ তাকে খুবই পছন্দ করে, ভক্তি শ্রদ্ধা করে। তার সামনে কেউ পুরনো দিনের কোনো কথা তোলে না, উল্টে বলে, এই সুন্দর মানুষটাকে দেখলে বিশ্বাসই হয় না এর পূর্বপুরুষ অমন অত্যাচারী ছিলেন। নিজের প্রশংসা সারদা প্রসাদ বাবুকে খুশি করতে পারে না। রসুইপুরের মানুষের রাগ অপমান তার মনের ভিতর সব সময় কাঁটার মতো বেঁধে। এই কাঁটা তুলতেই তিনি রসুইপুরের জন্য নানা রকম ভালো ভালো কাজ করেছেন। জমিদারির সঞ্চয় থেকে প্রচুর টাকা দিয়েছেন। গ্রামে স্কুল হয়েছে, লাইব্রেরি হয়েছে, নতুন দিঘি কাটা হয়েছে। কাজগুলোর সঙ্গে গঙ্গাপ্রসাদের নাম জড়িয়ে দিয়েছেন। যেমন স্কুলের নাম দিয়েছেন গঙ্গাপ্রসাদ শিক্ষা মন্দির, লাইব্রেরির নাম গঙ্গাপ্রসাদ গ্রন্থাগার, দিঘির নাম গঙ্গা দিঘি। রসুইপুরের মানুষ প্রথম প্রথম আপত্তি তুলেছিল, ভালো কাজের সঙ্গে একজন নিষ্ঠুর মানুষের নাম জড়িয়ে থাকবে। তারা সারদা প্রসাদ বাবুর কাছে গিয়ে বলল, মাস্টার মশাই, স্কুলের নাম না হয় আপনার পিতার নামে হোক। সারদা প্রসাদ বাবু কানে হাত ঠেকিয়ে বললেন, জমিদার তো তিনি ছিলেন না, এই টাকা তা নয়, যার টাকা তারই নাম থাকা উচিত। তাছাড়া কে জানে, হয়তো সেই মানুষটার মনে এরকম একটা স্কুল তৈরির ইচ্ছে ছিল। পূর্বপুরুষের ইচ্ছে পূরণ করাটা তো কর্তব্য। রসুইপুরের মানুষ আর কথা বাড়ায়নি। তারা মাস্টার মশাইকে পছন্দ করে। তার ঠাকুরদার বাবা অত্যাচারী ছিলেন বলে তার তো কোনো দোষ নেই, সুতরাং চুপ করে থাকাই উচিত। মনের রাগ মনেই থাক। সারদা প্রসাদ বাবু রসুইপুরের মানুষের মনের কথা বুঝতে পারেন। সেই কারণেই একটা শেষ চেষ্টা করবেন বলে ঠিক করেছেন। এটাই হবে আসল কাজ। কথাটা এখনো রসুইপুরের কাউকে বলেননি। রোজই শহরে ছোটাছুটি করছেন। তার বিশ্বাস, কাজটা করতে পারলে মানুষের মন থেকে গঙ্গাপ্রসাদের অত্যাচারের স্মৃতি পুরোপুরি মুছে যাবে। বংশের গায়ে আর কালির দাগ থাকবে না। তার দায়িত্ব শেষ হবে, তিনি কলকাতায় চলে যাবেন। রসুইপুরে একটা ছোটখাটো হাসপাতাল তৈরি করতে চলেছেন সারদা প্রসাদ বাবু। অসুখ বিসুখ হলে মানুষ কি আর মাইল দুয়েক দূরের হাসপাতালে ছুটতে হবে না, এখানেই বিনা পয়সায় চিকিৎসা হবে, ওষুধ বিশুধ পাবে। কাজটা করতে অনেক টাকা লাগবে, সে ভাবনা চিন্তাও হয়ে গিয়েছে। জমিদার বাড়িতেই হাসপাতাল হবে। জমিদারির যেটুকু টাকা রয়েছে সবটাই দিয়ে যাবেন। হাসপাতালের নামও ঠিক হয়ে গিয়েছে, গঙ্গাপ্রসাদ চিকিৎসালয়। সারদা প্রসাদ বাবু জানেন এরপর আর রসুইপুরের মানুষ কিছুতেই মনে রাগ, ঘৃণা, অপমান পুষিয়ে রাখতে পারবে না। এই মুহূর্তে গঙ্গাপ্রসাদ চিকিৎসালয় নিয়ে ডাক্তারদের সঙ্গে মিটিং করতে শহরে যাচ্ছিলেন সারদা প্রসাদ বাবু। এমন সময় নিমাই এসে চোরের খবর দিল। অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন সারদা প্রসাদ বাবু। চোর এসেছে, এসে তাকে ডাকছে, এর মানে কি? এত বড় একটা মানুষকে দেখে সামান্য চোরের উচিত ছিল ধরফর করে উঠে দাঁড়ানো।
লোকটা উঠে দাঁড়ালো না, গামছা দিয়ে গলা মুছতে মুছতে দাঁত বের করে হাসলো, বলল, হ্যাঁ, আছেন কেমন? সারদা প্রসাদ বাবু গম্ভীর গলায় বললেন, আপনি কে? আপনার কাজের লোকটাকে তো বললাম আমি কে, সে বলেনি? লোকটা দেখছি গাধা টাইপ আছে। আমি চোর। শনিবার রাতে আপনার ওই পিছনের গুদাম ঘর থেকে কিছু জিনিসপত্র হাতিয়েছিলাম, তা সেগুলোই ফেরত দিতে এসেছি। সারদা প্রসাদ বাবু নিজেকে আর সামলে রাখতে পারলেন না, কড়া গলায় বললেন, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? চোর অবাক গলায় বলল, ও মা, রসিকতা করবো কেন? কত দূর থেকে এসেছি আপনি জানেন? পুঁটলিটা খুলে দেখলেই তো হয় ওতে আপনার জিনিসপত্র সব আছে কিনা, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে ঠাট্টা না সত্যি। তুমি জানো আমি কে? চোর অবজ্ঞার ভঙ্গিতে বলল, না, আগে জানতাম না, চুরির পর জেনেছি। কি জেনেছ? সারদা প্রসাদ বাবুর বিস্ময় বাড়ছে। চোর হাই তুলতে তুলতে বলল, উফ, কাল সারা রাত অনেক থকল গিয়েছে। চুরি চামারিতে যা পরিশ্রম, পাঁচিল টপকাও রে, শিখ ভাঙো রে, দৌড় লাগাও রে, ভাবছি এবার রিটায়ার করবো। যাকে যে কথা বলছিলাম, আপনি কে আগে জানতাম না, এখন জানি, আর জানি বলেই চুরির জিনিস নিজে হাতে ফেরত দিতে এসেছি। সারদা প্রসাদ বাবু মনে মনে খানিকটা খুশি হলেন। শুধু সাধারণ মানুষ নয়, চোর ডাকাতও তাকে ভক্তি শ্রদ্ধা করে। ভুল করে তাঁর বাড়িতে চুরি করে এখন লজ্জিত, জিনিস ফিরিয়ে দিতে এসেছে। তিনি বললেন, তোমার ভয় করছে না আমি যদি পুলিশ ডাকি? চোর নির্লিপ্ত গলায় বলল, ডাকলে ডাকবেন, আমার কিছু এসে যায় না, জিনিস আমি ফেরত দেবই। সারদা প্রসাদ বাবু বললেন, ভয় নেই, আমি পুলিশ ডাকবো না। তোমার নাম কি? শশধর। আগে শশধর মুন্সি। আমার ঠাকুরদার বাবার নাম ছিল জলধর মুন্সি। তিনি এক সময় এই রসুলপুরে থাকতেন, নাম শুনেছেন? সারদা প্রসাদ বাবু হেসে ফেললেন, নরম গলায় বললেন, অতদিন আগের মানুষকে চিনবো কি করে? শশধর, এখন বলো তো, চুরি করা জিনিস তুমি ফিরিয়ে দিতে এসেছো কেন? তোমার কি অনুশোচনা হচ্ছে? চোর মুখ দিয়ে ফ্যাচ ফ্যাচ ধরনের আওয়াজ করতে লাগলো, সম্ভবত হাসতে লাগলো। তারপর আওয়াজ থামিয়ে বলল, অনুশোচনা? কি যে বলেন কথা! অনুশোচনা কেন হবে? রাগী আর ঘেন্নায় জিনিস ফিরিয়ে দিতে এসেছি। বলতে পারেন অপমান করতে এসেছি। দেখতে চাই চোরের অপমানে গঙ্গা প্রসাদের বংশধরের মুখের অবস্থা কিরকম হয়। সারদা প্রসাদ বাবু হতবাক হয়ে গেলেন। লোকটা এসব কি বলছে? হাসছেই বা কেন? চোর বলতে লাগলো, শনিবারে তো জানতাম না কার জিনিস চুরি করছি। পরে রূপোর বাসনের গায়ে দেখলাম গঙ্গা প্রসাদ ভট্টাচার্যের নাম খোদাই করা, শ্রী শীল শ্রীযুক্ত গঙ্গা প্রসাদ ভট্টাচার্য, জমিদার রসুইপুর। মাথায় গেল আগুন চড়ে। এই জমিদার বেটাই আমার ঠাকুরদার বাবা জলধর মুন্সিকে হাতি দিয়ে ছুঁড়ে ফেলেছিলেন না? খোঁজ খবর নিয়ে জানলাম ঘটনা তাই। জলধর মুন্সির অপরাধ 6 মাসের খাজনা বাকি পড়েছিল। তারপর জলধর মুন্সি পরিবার শুদ্ধ রসুইপুর ছাড়া হলো। হাত পা ভেঙে বিছানায় পড়েছিল 7 মাস। তারপর গেল পটকে। সি সি, সেই জমিদারের জিনিস আমি হাত দিয়ে ছুঁয়েছি। গা ঘিন ঘিন করে উঠলো। চোর বলে কি মানুষ নই? নিন নিন, জিনিসপত্র সব বুঝে নিন। আমাকে এখন অনেক পথ ফিরতে হবে। যদি চান পুলিশ থেকে ধরিয়েও দিতে পারেন, আমি তো আঁকা করি না। লোকে জানবে সামান্য চোরও গঙ্গা প্রসাদের জিনিস ছুঁয়ে দেখে না। এত ঘেন্না। খানিকক্ষণ চুপ করে থাকার পর সারদা প্রসাদ বাবু মাথা নামিয়ে নিচু গলায় বললেন, শশধর, তুমি এখন যাবে না। এ বাড়িতে ভাত খেয়ে যাবে, নইলে আমি দুঃখ পাবো। চোর চমকে মুখ তুলল। ও মা, এত বড় মানুষটার চোখে জল চিকচিক করে কেন? রসুইপুরের জমিদার বাড়িতে এখন হাসপাতাল চলছে রমরমিয়ে, ভিড় লেগেই আছে। শশধর চুরি ছেড়ে এখন এখানেই কাজ করে। খুবই ব্যস্ত মানুষ, দম ফেলার সময় নেই। তবু রোজ একবার করে হাসপাতালের নামের ফলকটা মোছার কথা সে ভোলে না। কি করে ভুলবে? ফলকে যে লেখা রয়েছে জলধর মুন্সি স্মৃতি হাসপাতাল। সামান্য মানুষটা এত বড় সম্মান পাবে সে ভাবতেও পারেনি।
সারদা প্রসাদ বাবু স্ত্রীকে নিয়ে কলকাতা থেকে মাঝে মধ্যে এসে সব দেখে শুনে যান। সেদিন গোটা রসুইপুর ভেঙে পড়ে। বড় ভালো লাগে সারদা প্রসাদ বাবুর। তিনি বুঝতে পারেন রসুইপুরের মানুষ জমিদারের অত্যাচার ভুলতে পারেনি, কিন্তু মানুষটাকে ক্ষমা করেছে। তার আসল কাজ সফল হয়েছে। শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প আসল কাজ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।